আমি বাজার করতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পরে ওখানে আমাকে বলা হলো মানে সালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়াতে কিছু কিছু জিনিস আছে, ওই জিনিসগুলোতে এদেশের সরকার একটা ভর্তুকি দিয়ে থাকে এবং ওই জিনিসগুলা এই মালয়েশিয়ান লোকদের অগ্রাধিকার সবচেয়ে বেশি, তারপরে আসে বাংলাদেশিরা। যেমন ধরুন আমরা পেট্রোল ইউজ করি, হলুদটা যেটা 95 বলে থাকি, সেটাতে কিন্তু সাবসিডি আছে এবং সেটা এদেশের লোকও যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে পাবে না। 1 টাকা 99 পয়সা লিটার, 1 লিটার। এবং ফরেনারদের জন্য হচ্ছে 2 টাকা 65 পয়সা 60 পয়সা এরকমই হবে। এবং ক্লিনিক, হসপিটালটা সাবসিডি দিয়ে থাকে এই দেশের লোকদের জন্য 1 টাকা। এখন এই দেশের সরকার যদি 1,000 টাকা খরচ করে, 2,000 টাকা খরচ করে, তারপর ওই 1 টাকা দিতে হবে। ঠিক সেই রকম তেলের ব্যাপারটা, তেলটা এদেশে সরকারের বেশিরভাগ টাকায় ভর্তুকি দিয়ে থাকে, এটা এদেশের লোকেরাই পেয়ে থাকে সাধারণত। আগে বাংলাদেশিরা পেত, কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি, ফরেনাররা আছি, আমাদের স্ট্যাটাস যে লেভেলটা, এটাই নষ্ট, আমরা নিজে নষ্ট করে দিয়েছি। যেমন একটু আগে আপনি বললেন আপনি গিয়েছিলেন 3-4 প্যাকেট তেল কিনতে। 3-4 প্যাকেট তেল দিয়ে আপনি কি করবেন? গোসল করবেন না বিক্রি করবেন? সো এই দেশের লোকও যদি তেল কিনতে যায়, আমি দেখেছি 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেটও কিন্তু নেওয়া হয় না। আর আইসি লাগে না, এটা আপনার একটা অ্যাপস আছে হ্যান্ডফোনে, ওই অ্যাপস একমাত্র আইসি ওরা লোকেরা ইউজ করতে পারে। সেই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে তেল কিনতে পাওয়া যায়। এই যে নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে, যেমন সাধারণত আমরা মসজিদে যাই জুম্মা নামাজ পড়তে। জুম্মা নামাজ পড়তে গেলে এক ওখানে অনেকেই অনুদান দিয়ে থাকে খাবার, বিভিন্ন খাবার। কিন্তু আমরা বাংলাদেশিরা করি কি, এক এক বনভোজ নেই এখন খাবো, আরেক বনভোজ নেই রাত্রে খাবো, আরেক বনভোজ নেই পরের দিন সকালে খাওয়ার জন্য। এই যে সিস্টেমেটিক, এই সিস্টেমেটিকটা আমরা অবলম্বন করি না। এখন আমরা সুপার মার্কেটে যাই, যেখানে যাই, কম দাম দেখলে এবং ফ্রি পেলে আমাদের মাথা খারাপ হয় না। আপনার মতনই 3-4 প্যাকেট খুঁজে। তো নিয়ম তো স্ট্রেট করবেই, এর জন্য দায়ীকে আমরা নিজেরাই দায়ী। এই যে রোজার মাসে আমরা পরিশ্রমের কাজ করি, রোজা রাখতে পারি না, তারপরে মসজিদে চলে যাই ইফতারি করতে। শরীরের দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, মসজিদে জোরে জোরে কথা বলি, গ্রামে ভিডিও কল দিই, সবাই তাকিয়ে থাকে। একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে ফেলি আমরা অল্প সময়ের মধ্যে। তো স্বাভাবিক, এটা নিয়ে আলোচনা সমালোচনা হবেই। এর জন্য দায়ীকে আমরা নিজেরাই। প্রতিটা মানুষ, প্রতিটা বাংলাদেশি যখন বিদেশে যায়, সে পায় একটা সিংহাসন, পায় একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদটা কীভাবে ধরে রাখবে, কতক্ষণ ধরে রাখতে পারবে, কতক্ষণ পারবে না, নিজের যে স্ট্যাটাস লেভেল, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর। আপনার বুদ্ধিমত্তা, আপনার যোগ্যতা, আপনার অ্যাটিটিউড, আপনার কালচার দিয়েই আপনাকে সবাই সব কিছু বিবেচনা করবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভালো হন, ম্যাচুরেট হন, কোনো সমস্যা হবে না কোথাও। আর যদি আনম্যাচুরেট হন, তেল কিনতে গেলেন 4 প্যাকেট 5 প্যাকেট খুঁজছেন, নিয়ে আসছেন, ভাইরাল তো হবেনি। আর এই আপনাদের মতো লোকদের জন্যই, আমাদের মতো লোকদের জন্যই আজকে এই অবস্থা। আর নয়তো মালয়েশিয়া আগে এরকম ছিল না। আমি যখন আসি মালয়েশিয়াতে, তখনও কিন্তু এদেশের লোক যথেষ্ট নম্র, ভদ্র, অনেস্ট ছিল এবং আমাদের প্রতি একটা সহানুভূতিশীল ছিল। এখন এই জিনিসটা নেই, কারণ এই জিনিসটা নষ্ট করেছি একমাত্র আমরাই। আমিও গতকালকে স্ল্যাং এনএসকে গিয়ে বাজার করে আসছি। আমিও তেলের প্যাকেট কিনেছি 2 প্যাকেট, কিন্তু আমি অ্যাপস ইউজ করি এদেশের লোকের, আমার ওয়াইফের অ্যাপসটা ইউজ করি।
তো আমার ওয়াইফ যেহেতু ওই তেল খায় না, আমার স্টাফে খায়, তো এই জন্য আমি 2 প্যাকেট নিয়ে আসছি। আমি ইচ্ছা করলে পারতাম 3 প্যাকেট আনতে এবং প্রতিদিন আমি তুলতে পারতাম। আমার প্রতিদিন লিমিট হচ্ছে 3 প্যাকেট। আমি প্রতিদিন যে কোনো সুপার মার্কেট থেকে 3 প্যাকেট করে নিতে পারি। কিন্তু নিব কী জন্য? আমার যতটুকু খাওয়া দরকার ততটুকু নিব এবং এটা শেষ হওয়ার পরে আবার গিয়ে নিয়ে আসবো, তাহলে সমস্যা হবে না। আমরা যদি কোনো ইনভাইটেশনে যাই, আমরা অল্প অল্প করে নেব, খাবো, শেষ হবে, তারপরে আবার নিয়ে আসবো। অল্প অল্প খাবো, শেষ হবে, আবার নিয়ে আসবো। এখন আপনার অবস্থা হচ্ছে কি, আপনি প্লেটে এইভাবে উঁচু করে নিয়েছেন, পড়ে যাচ্ছে কিন্তু সামাল দিতে পারছেন না। তো এমন অবস্থায় এদেশের লোকদের চোখে পড়বেই, এদেশের সরকারের চোখে পড়বেই এবং এই টাইপের লোকদের জন্যই এত স্ট্রেট। অ্যাকচুয়ালি আপনি কি কোনো শরম লজ্জা দেওয়ার জন্য আমার ভিডিওটা না, আমি যদি ভুল বলে থাকি, ইফ আই হ্যাভ টু এক্সপ্লেন এনি রং, আই এম সো সরি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।